আজকে রাজ্যের শাসক দল যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এর পিছনে অবদান হলো ওই আরএসএস নয়। তৃণমূল কংগ্রেসের বড় নেতা ছিলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, গুরুত্বপূর্ণ 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি এই কথা প্রকাশ্যে সাংবাদিকের সামনে বলেছিলেন যে আরএসএস হলো এই তৃণমূল কংগ্রেসের আসল জন্মদাতা। এই কেন্দ্রে নয়, গোটা রাজ্য জুড়েই যা হচ্ছে, রাজ্যের শাসক দল তারা ভূত দেখছেন লাল ঝান্ডার, দিল্লির শাসক দল তারাও এই রাজ্যে ভূত দেখছেন লাল ঝান্ডার। অথচ টিভিতে, খবরের কাগজে, রেডিওতে প্রচার হচ্ছে এদেরকে রুখতে পারে ওরা আর ওদেরকে মোকাবিলা করতে পারে এরা ওরা। আমি আর ব্যাখ্যা করতে গেলাম না, জানেন। কিন্তু যে কথা মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে যে এরা ওরা নয়, এরা একই গোডাউনের মাল, শুধু দোকান দুটো আলাদা। এই দোকানের আসল পরিচালক যারা এই দুটো দলকে তৈরি করেছেন, দুটো দলকে পরিচালনা করেন, সেই কথাটা অত্যন্ত কৌশলে এরা কেউ উচ্চারণ করেন না প্রকাশ্যে। আমরাই সেটা মানুষকে বারে বারে বলি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা ব্রিটিশের দালালি করেছিল, সাম্রাজ্যবাদের দালালি করেছিল, যারা পরোক্ষভাবে ব্রিটিশকে সাহায্য করেছিল, স্বাধীনতা আন্দোলনীদের ধরিয়ে দিয়েছিল, স্বাধীনতা আন্দোলনে যারা স্বাধীনতা সংগ্রামী, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস হলো এই দুটো দলেরই আসল মালিক। যে আরএসএস ঘোষিতভাবে তারা মনে করে তাদের নীতির প্রধান ধর্মীয় শত্রু হলো মুসলিম সম্প্রদায় এবং খ্রিস্টানরা, আর রাজনীতির প্রধান শত্রু হলো কমিউনিস্টরা, তারা ঘোষিতভাবে এটা তারা মনে করেন। সেই তাদের রাজনৈতিক সংগঠন হলো বিজেপি। আজকে যারা দিল্লির শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন ভারতীয় জনতা পার্টি। আর এই পশ্চিম বাংলাতে কংগ্রেস ভেঙে যে আজকে রাজ্যের শাসক দল যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এর পিছনে অবদান হলো ওই আরএসএসের। এটা আমার কথা নয়। তৃণমূল কংগ্রেসের বড় নেতা ছিলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, গুরুত্বপূর্ণ 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যখন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি এই কথা প্রকাশ্যে সাংবাদিকের সামনে বলেছিলেন যে আরএসএস হলো এই তৃণমূল কংগ্রেসের আসল জন্মদাতা। আর আজকে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক নেতা, প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের নেতা, এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে বিজেপির লোকসভার কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন, তিনিও বলছেন যে আরএসএস না থাকলে তৃণমূল হচ্ছে আজকে তারা হচ্ছে এই জায়গায় আসতে পারতো না। আর সেই তারাই ঠিক করে দিচ্ছেন। আর সেই জন্যই আগে শুনলেন আপনারা, আমার আগে বক্তারা বলেছেন যে কোথাও এটা হয়। এখনো বিজেপির বিধায়ক, কৃষ্ণনগর নয়, রায়গঞ্জের বিজেপির বিধায়ক, রানাঘাটের বিজেপির বিধায়ক, বনগাঁর বিজেপির বিধায়ক, তারা হলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী। দিল্লিতে বিজেপির এমপি ছিলেন, তিনি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গুজরাটের বিজেপির নেতা, তিনি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শত্রুঘ্ন সিনহা আজীবনের বিজেপির সাংসদ ছিলেন, নেতা ছিলেন, তিনি এখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাহলে এরপরেও তৃণমূল কংগ্রেস বিজেপি আলাদা, তৃণমূলকে রুখতে পারে বিজেপি আর বিজেপিকে রুখতে পারে তৃণমূল, এই কথা বিশ্বাস করেন যারা, তারা বোধহয় নিজেরা নিজেদেরকেই বিশ্বাস করেন না। তার চেয়েও বড় উদাহরণ আমাদের পাশের জেলার নেতা, আগে শুনলেন আপনারা, একেবারে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যিনি এই শাসক দলের, রাজ্যের শাসক দলের 2 নম্বর নেতা ছিলেন, এই রাজ্যের শাসক দলের যত অপকর্ম, চুরি, লুট, দুর্নীতি থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে বালি চুরি, সব কিছুর তিনি ছিলেন অন্যতম পান্ডা। সেই নেতা আজকে গলা ফুলিয়ে তিনি বিজেপির নেতা হয়ে, বিরোধী দলের নেতা হয়ে বসেছেন, এখন সাধু সেজে গেছেন। ছিলেন চোর, এখন সাধুর নামাবলী গায়ে দিয়ে তার সব চুরিকে তিনি হচ্ছে যে চেপে দিয়ে তিনি বলছেন আমি পারি। যত অপরাধ তৃণমূলের, সব অপরাধের অপরাধী হলেন পশ্চিমবাংলার এই মুহূর্তে বিজেপির যিনি বিরোধী দলের নেতা। তার নাম উচ্চারণ করে তাকে আর আমি গুরুত্ব দিতে রাজি না। ইতিমধ্যেই 4র্থ দফার নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। যে উনি বলছিলেন গ্যারেন্টি,
এখনো টিভি খুললে উনি গ্যারেন্টি, আঙুল ছোঁয়ালেই নাকি উনি গ্যারেন্টি। তাহলে একটা গ্যারেন্টির কথা আমি প্রথমে বলি, সেই গ্যারেন্টিটা হচ্ছে এই, সে গ্যারেন্টি এবার আর বিজেপি দিল্লির ক্ষমতায় ফিরতে পারবে না। চতুর্থ দফা নির্বাচনের পরে সেই সিদ্ধান্ত দেশের মানুষ নিয়ে নিয়েছে। যারা বলছিলেন এইবার 400 পার, সেই আওয়াজ বন্ধ হয়ে গেছে। এখন কোনো মতে ক্ষমতায় টিকে থাকা যায় কিনা, সেই জন্যে স্বাধীনতার 77 বছরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়ার পরে যারা সাম্প্রদায়িকতার বক্তব্য নিয়ে নির্বাচনী ময়দানে নামেননি, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সরাসরি তিনি নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যে বক্তৃতা করছেন, সে বক্তৃতায় সরাসরি ধর্মীয় বিভাজনের বক্তব্য উঠে আসছে। বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় না আসে, কংগ্রেস ক্ষমতায় এলে সব হিন্দুদের জমি কেড়ে নেবে, হিন্দুদের পরিবারের মা বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সব মুসলমানদের দিয়ে দেবে। 14 সালের আগে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিছুদিন মাঝে জনতা পার্টির নেতৃত্বে ক্ষমতা দখল হয়েছিল। কোন হিন্দু পরিবারের জমি কেড়ে নিয়ে মুসলমানদের দেয়া হয়েছে? আপনারা বলুন, চিৎকার করে, হয়েছে কি হয়নি? না। হিন্দু পরিবারের মা বোনেদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দেয়া, কোথায় কত নিচে নামবেন? আমাদের দেশের নিচে অনেক আগেই নেমে গেছেন। 2014 সালে ক্ষমতায় আসার আগে যতগুলো কথা বলেছিলেন আমার আগের নেতারা বলেছেন, সেই একটা কথা, একটা শব্দ কার্যকর করেছেন। কোন বিজেপির পতাকা নিয়ে যারা বিজেপির পক্ষে যারা সওয়াল করছেন তারা বুকে হাত দিয়ে বলুন, আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন গোটা দেশের মানুষকে। আজকে সেই আজকে দিন আমাদের দেশের মানুষের সামনে এসেছে না? আমাদের দেশের মানুষের হাল খারাপ থেকে আরো খারাপ হয়েছে। আমাদের দেশের অর্থনীতি, যে অর্থনীতি নিয়ে বিগত 5 বছর ধরে অর্থনীতিবিদরা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে আমাদের দেশের অর্থনীতি সর্বনাশ হয়েছে। দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প, রেল থেকে বিমা থেকে আরম্ভ করে, বিএসএনএল থেকে আরম্ভ করে, জীবন বিমা, বিএসএনএল থেকে আমাদের এয়ারপোর্ট থেকে সব কিছু আমাদের বিক্রি করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কে করেছে ব্যবস্থা? জাতীয় কংগ্রেসের নেতা বলছিলেন, আজকে তোমরা যে সম্পদ বিক্রি করছো, এই সম্পদ কে তৈরি করেছিল? এই সম্পদ স্বাধীনতার পরে তিল তিল করে আমাদের দেশের জাতীয় সরকার তৈরি করেছিল। আমাদের কমিউনিস্টদের সঙ্গে জাতীয় কংগ্রেসের নীতিগতভাবে বিরোধিতা ছিল, কিন্তু যখন মনে করুন যখন ব্যাংক জাতীয়করণ হয়, তখন সবার আগে আমরা বামপন্থীরা সেই ব্যাংক জাতীয়করণের নীতির পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। আর আজকে এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে সেই বাম কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে নয়, গোটা ভারতবর্ষে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চের নেতৃত্বে আছেন কংগ্রেস, এবং তার সর্বোপরি তার সবচেয়ে বড় সহযোগী ভূমিকায় আছেন বামপন্থীরা। এই বামপন্থীরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবাংলার মাটিতে। যারা আমাদেরকে উপহাস করে বলেন বামপন্থীদের ভোট দিয়ে কি হবে, বামপন্থীরা কি পারবে, বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূলও বলে বিজেপিও বলে সেই ভোটটা নষ্ট হওয়া, আসলে ওরা জানেন যে একমাত্র বাম এবং বামপন্থী এবং কংগ্রেস যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ওদের আর ক্ষমতায় ফিরে আসার কোনো রাস্তা থাকে না। এই পশ্চিমবাংলার মাটিতে তা প্রমাণিত হয়ে গেছে। 2 বছর আগে সাগরদিঘির উপনির্বাচনের সেই সাগরদিঘির জলে আমরা বিজেপি, আমরা তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দিয়েছিলাম। তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এর আগে 3টা নির্বাচনে, আর উপনির্বাচনে তারা পরাজিত হলো, আর বিজেপি চলে গেল 3 নম্বর জায়গায়। এবারেও পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে জুঝতে পারে যারা, তারা হলো বাম এবং কংগ্রেসের মিলিত শক্তি। আজকে সেই জন্যে ওরা প্রমাদ গুনছেন, সেই জন্যে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন আর বলছেন যে বামকে ভোট দিয়ে কি হবে, কংগ্রেসকে ভোট দিয়ে কি হবে, ওরা তো শূন্য। কিন্তু ওরা দেখে নিয়েছেন এই দুটো শক্তি মিলিত হতে পারলে কি হবে। ইতিমধ্যে টিভিতে যে সমস্ত আলোচনার আসর বসে, 2য় দফার ভোটের আগে পর্যন্ত বামপন্থী এবং কংগ্রেসের জোট লড়াইয়ের আছে এ কথা তারা মান্যতা দিতেন না। আর আজকে এখন যখন টিভিতে আলোচনা হয়, খবরের কাগজে যখন চর্চা হয়, তখন যে বামপন্থী কংগ্রেস জোট নাকি লড়াইয়ে নেই, তাদের নাকি দেখা যায় না, আজকে তারাও
ঢোক গিলে গিলে বলছেন 8-10টা আসনে বাম কংগ্রেস জোট জোর লড়াইয়ের জায়গায় এসেছে। আর এ কথা শুনে নিন, বাম কংগ্রেসের দুজন 1 নম্বর নেতা এই নির্বাচনে জয়লাভ করবে, আর কারো ক্ষমতা নেই তাদের জয় থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এই জায়গা আমরা শুধু এখানে সাগরদিঘির জলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে ডুবিয়ে পরাজিত করেছিলাম তাই না, গোটা ভারতবর্ষের রাজনীতির ময়দানে আমরা বামপন্থীরা নীতি আদর্শের দিক থেকে আমাদের যে অবস্থান, সেই অবস্থানের উপরে দাঁড়িয়েই আমরা লড়াই করি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, অত্যাচারিত মানুষকে আমরা সংগঠিত করি, অত্যাচারী মানুষকে সংগঠিত করে আমরা রুখে দাঁড়াই অত্যাচারীদের বিরুদ্ধে। এই অত্যাচারিত মানুষ, অত্যাচারিত কৃষক, যে কৃষকদের জন্যে 14 সালে ক্ষমতা আসার আগে আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের দেশের কৃষকরা হলেন দেশের অন্নদাতা, তারা দেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন যোগান দেন, তাদের কেন আত্মহত্যা করতে হবে? আমাকে ক্ষমতায় এনে দিন, তাদের আর আত্মহত্যা করতে হবে না। ক্ষমতায় নিয়ে আসার পরে আত্মহত্যা বন্ধ করা দূরের কথা, সেই কৃষকদের আবার পরাধীনতার শৃঙ্খলে বেঁধে ফেলার মতন কালা কৃষি আইন তিনি পাশ করিয়ে নিয়েছিলেন তার সংখ্যাগরিষ্ঠতার জোরে। আর সেই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের কৃষকরা গর্জে উঠেছিলেন। সেই কৃষকদের সংগঠিত করা, তাদেরকে লড়াইয়ের ময়দানে সামিল করার নেতৃত্ব দিয়েছিল এই বামপন্থীরা। সেই বামপন্থী নেতার নাম সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য কমরেড হান্নান মোল্লার নেতৃত্বে 500-র বেশি কৃষক সংগঠন 1 বছরের প্রায় বেশি সময় ধরে টানা দিল্লিকে অবরুদ্ধ রেখে সেই আন্দোলনে 700-র বেশি আমাদের আন্দোলনকারী শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল। আমরা তারপরেও সে আন্দোলনের ময়দান থেকে আমরা সরে যাইনি। আমরাই প্রথম পেরেছিলাম 56 ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী নিজেকে জাহির করেন, তার উঁচু মাথা নিচু করে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে ওই আইন প্রত্যাহার করাতে আমরাই পেরেছিলাম। শুধু আমরা কালা কৃষি আইন প্রত্যাহার করতে আমরা বাধ্য করতে পেরেছিলাম তাই নয়, আজকে সেই 4র্থ দফা নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমরা যে গ্যারান্টির কথা বললাম সেই গ্যারান্টিকে গ্যারান্টেড করেছি আমরা। কিসের জোরে? জানিয়ে সংবাদ মাধ্যমে খুব প্রচার নেই, কিন্তু ইতিমধ্যে যতটুকুন প্রচার হয়েছে সেই প্রচারের মধ্য দিয়েই দেয়ালে বিজেপির পিঠ লেগে গেছে। সেই কাণ্ড হলো নির্বাচনের বন্ড, ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি।